আজ 2রা এপ্রিল বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। বাংলায় আসবে মুসলিম শাসক, মুর্শিদাবাদে বিস্ফোরক আসাউদ্দিন ওয়েসি। এসব করে লাভ নেই, এবারে হবে না ভাই, 21-এর মতো করতে দেব না, কেন বললেন শুভেন্দু অধিকারী। 21 সাল নয়, আমি সব মুসলিম বাড়িতে যাব। সভামঞ্চে বক্তব্য শেষে জয় বাংলা বলে অপ্রস্তুত আরাবুল, হাসি চাপতে ব্যস্ত নওশাদ সিদ্দিকী। বাগদায় ভোটের লড়াইয়ে ননদ বনাম বৌদি, পাল্লা ভারী কার, কাকে বেছে নেবে মতুয়া ভোট ব্যাংক। স্বপ্নবর্মন যাতে মনোনয়ন জমা দিতে না পারে তার ব্যবস্থা করে রেখেছিল, বিস্ফোরক অভিযোগ অভিষেকের। বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ভবানীপুরে কি হবে ফল, প্রশ্ন শুনে দিলীপ দিলেন স্পষ্ট জবাব। অসমে তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় বাবুল সুপ্রিয় পাঠানরা, লক্ষ্মীবারের ইস্তেহার প্রকাশ। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় জোরদার প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি। এই আবহে মুর্শিদাবাদে বড় জনসভা করলেন মিম নেতা আসাউদ্দিন ওয়েসি। বিপুল মুসলিম জনসমাগমে অনুষ্ঠিত এই সভায় তার সঙ্গে ছিলেন হুমায়ুন কবির। এবারের নির্বাচনে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট করে লড়াই করার ইঙ্গিত দেন ওয়েসি এবং সেই লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভা মঞ্চ থেকে নারায়ে তাকবীর স্লোগান ওঠে এবং বক্তৃতায় তীব্র আক্রমণ শানান ওয়েসি। তিনি দাবি করেন বাংলায় মুসলিমরা আর শুধু ভোট ব্যাংক হয়ে থাকবে না, অতীতে তৃণমূল মুসলিমদের ভোটে জিতে ক্ষমতায় এসেছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি পরিবর্তনের ডাক দিয়ে বলেন এবার বাংলায় মুসলিম নেতৃত্ব প্রতিষ্ঠা হবে এবং সংখ্যালঘুদের হাতেই থাকবে ক্ষমতা। তার কথায় যে সম্প্রদায়ের নিজস্ব নেতৃত্ব থাকে সেই সম্প্রদায় উন্নয়ন দেখতে পায়। জানা গেছে মিম 8টি আসনে প্রার্থী দেবে এবং হুমায়ুন কবিরের দল 182টি আসনে লড়াই করবে। সম্প্রতি তৃণমূল ছেড়ে হুমায়ুন কবির এই জোটের কথা ঘোষণা করেন। তবে ওয়েসির এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের দাবি নির্বাচন এলে এই ধরনের মন্তব্য শোনা যায়। বিজেপিও কটাক্ষ করে জানিয়েছে এই জোট আসলে তৃণমূলের বি টিম। এখন দেখার এই জোট কতটা প্রভাব ফেলতে পারে। এসব করে লাভ নেই, এবারে হবে না ভাই, 2021-এর মতো করতে দেব না, কেন বললেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে ঘিরে উত্তেজনা ছড়ায়। তাকে দেখেই তৃণমূল কর্মী সমর্থকের একাংশ জয় বাংলা এবং চোর চোর স্লোগান দিতে শুরু করেন এবং কার্যত ধাওয়া করেন। দীনবন্ধুপুর যাওয়ার পথে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে বিজেপি কর্মীরাও পাল্টা স্লোগান দেন। ঘটনার প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী বলেন তার এমএলএ অফিস থেকে সকলেই পরিষেবা পেয়েছেন এবং এই ধরনের আচরণে কোনো লাভ নেই। তিনি দাবি করেন 2021 সালের মতো পরিস্থিতি আর হতে দেবেন না এবং প্রার্থী হিসেবে মানুষের কাছে আবেদন করার অধিকার তার রয়েছে। পাশাপাশি তিনি জানান তার সঙ্গে সবার সম্পর্ক ভালো। অন্যদিকে দিনহাটায় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে সুকান্ত মজুমদারও বিক্ষোভের মুখে পড়েন। 21 সাল নয়, আমি সব মুসলিম বাড়িতে যাব। আমার এমএলএ অফিসে সবাই পরিষেবা পেয়েছে। এসব করে লাভ নেই, এবারে হবে না ভাই, 21-এর মতো করতে দেব না, এই বলে দিলাম। আমার অধিকার আছে প্রার্থী সবার কাছে আবেদন করার। এইগুলো করেন বলে তো সাউদ্দিনরা জেল খাটে 1.5 বছর ধরে। সভামঞ্চে বক্তব্য শেষে জয় বাংলা বলে অপ্রস্তুত আরাবুল, হাসি চাপতে ব্যস্ত নওশাদ সিদ্দিকী। দীর্ঘদিনের অভ্যাসের কারণে আইএসএফ এর হয়ে প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ ফসকে জয় বাংলা বলে বিপাকে পড়েন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। সোমবার ভাঙড়ে আইএসএফ এর নির্বাচনী সভায় বক্তব্য শেষে তিনি এই স্লোগান দেন, যা সাধারণত তৃণমূলের ব্যবহৃত। আরাবুল দীর্ঘদিন তৃণমূলে থাকার কারণে এই ভুল হয়েছে বলে স্বীকার করেন এবং বলেন অনেকদিন একটা দলে ছিলাম, তাই সেই দলের স্লোগান কখনো কখনো বেরিয়ে পড়ছে, আপনারা ক্ষমা করে দেবেন। এই ঘটনার পর দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে। মঞ্চে উপস্থিত আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী হাসি চেপে রাখতে পারেননি। পরে তিনি মাইক্রোফোন নিয়ে বলেন আরাবুল ভালো মনের মানুষ বলেই নিজের ভুল স্বীকার করেছেন। এরপর আরাবুল নিজের বর্তমান দলের স্লোগান ইনকলাব জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করেন। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে মিমের বন্যা বয়ে যায়, যা ভোটের বাজারে নতুন খোরাক হয়ে দাঁড়িয়েছে। এখনো আমার একটু বাধা হচ্ছে, কেন আমি ধরো একটা দলে ছিলাম, অনেক ক্ষেত্রে বাধা হচ্ছে, হয়তো অনেকেই ভাবছে যে আরাবুল সেই বলে ফেলছে সেই কথাটা। যাই হোক, সেটা আমার মাফ করে দেবেন, মার্জনা করে দেবেন। যে অকপটে স্বীকার করেছে যে তিনি একটা লাইনে ছিল, লাইনে আসতে লাইন চেঞ্জ করে আসতে একটু অসুবিধা হচ্ছে, এটা কিন্তু সত্যি বড় মনে তিনি কিন্তু পরিচয় দিলেন। বাগদায় ভোটের লড়াইয়ে ননদ বনাম বৌদি, পাল্লা ভারী কার, কাকে বেছে নেবে মতুয়া ভোট ব্যাংক। মঙ্গলবার আরো 13টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বাগদা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মতুয়া বাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুর, যিনি রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে।
অর্থাৎ বাগদা কেন্দ্রের লড়াই ননদ বনাম বৌদির। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের চতুর্থ দফার প্রার্থী তালিকায় মতুয়া ভোট ব্যাংকে প্রভাব ফেলতে বিজেপির এই কৌশল বলে মনে করা হচ্ছে। সোমা ঠাকুর বলেন, পরিবার ও রাজনীতি আলাদা এবং বাগদা বিজেপির ঘাঁটি, জয় তাদেরই হবে। 2024-এর উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুর জয়ী হয়ে বাগদা দখল করে তৃণমূল, এবারও তাকে প্রার্থী করা হয়েছে। মধুপর্ণা জানান, পারিবারিক সম্পর্ক আলাদা হলেও রাজনৈতিক লড়াই 100% হবে। এদিকে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা থেকে মতুয়া সম্প্রদায়ের অনেকের নাম বাদ পড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং ঠাকুরনগরের মতুয়া বাড়িতেই দুই শিবিরের সংঘাত তুঙ্গে। এখন দেখার মতুয়া সম্প্রদায় কাকে সমর্থন করে। স্বপ্না বর্মন যাতে মনোনয়ন জমা দিতে না পারে তার ব্যবস্থা করে রেখেছিল। বিস্ফোরক অভিযোগ অভিষেকের। মনোনয়ন জমা নিয়ে তৃণমূল প্রার্থীদের আগেই সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মনোনয়ন ইস্যুতে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের সভা থেকে তিনি কমিশনকে নিশানা করে বলেন, স্বপ্না বর্মন যাতে মনোনয়ন জমা দিতে না পারেন সেই ব্যবস্থা করা হয়েছিল এবং তৃণমূলকে কোর্টে যেতে হয়েছে। তিনি দাবি করেন, স্বপ্না বর্মন 40,000 ভোটে জিতবেন এবং খগেশ্বর রায়ের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন। একই সঙ্গে তিনি জানান, নির্বাচন শেষে 6 মাসের মধ্যে ফায়ার ব্রিগেডের কাজ শুরু হবে এবং রাজগঞ্জে হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন বড় সাফল্য। অভিষেক বিজেপিকে বহিরাগত প্রার্থী দেওয়ার অভিযোগে আক্রমণ করেন। এসআইআর ইস্যুতে তিনি বলেন, নাম কাটা হলেও তাতে কোনো প্রভাব পড়বে না। পাশাপাশি কৃষকদের জন্য হিমঘর তৈরির আশ্বাস দেন এবং 21শে জুলাইয়ের আগে ফের রাজগঞ্জে আসার কথাও জানান। বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী কি তবে শুভেন্দু অধিকারী? ভবানীপুরে কি হবে ফল? প্রশ্ন শুনেই দিলীপ দিলেন স্পষ্ট জবাব। 2021-এ নন্দীগ্রামের পর 2026-এ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মুখোমুখি লড়াই ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। গতবার নন্দীগ্রামে জিতেছিলেন শুভেন্দু, এবার ভবানীপুরে কি হবে তা নিয়েই জল্পনা। 29শে এপ্রিল ভবানীপুরের দ্বিতীয় দফার ভোট। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মনোনয়ন জমা দিয়েছেন, এবার ভবানীপুরেও বড় র্যালি করে মনোনয়ন জমা দেওয়ার কথা শোনা যাচ্ছে, যেখানে অমিত শাহ উপস্থিত থাকতে পারে। ফলে তাকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, বিজেপি মুখ্যমন্ত্রীর মুখ সামনে রেখে ভোটে লড়ে না, সব সিদ্ধান্ত দলই নেয় এবং ফলাফলের পরই ঠিক হবে কে মুখ্যমন্ত্রী হবেন। ভবানীপুরে লড়াই প্রসঙ্গে দিলীপ বলেন, সেখানে গুজরাটি ভোটারদের সংখ্যা বেশি এবং তারা উন্নয়ন বিচার করে ভোট দেবেন। শেষ পর্যন্ত মানুষের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ বলে তিনি মত দেন। অসমে তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় বাবুল পাঠানরা। লক্ষ্মীবারে ইস্তেহার প্রকাশ। অসমে নির্বাচন 2026-কে সামনে রেখে তৃণমূল 17টি আসনে প্রথম দফার প্রার্থী ঘোষণা করেছে এবং বৃহস্পতিবার ইস্তেহার প্রকাশ করবে, যেখানে উপস্থিত থাকবেন সাগরিকা ঘোষ। প্রচারে অংশ নেবেন কীর্তি আজাদ, ইউসুফ পাঠান ও বাবুল সুপ্রিয়। হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যে তৃণমূল নিজেদের সংগঠন মজবুত বলেই দাবি করছে এবং বাঙালি ও সংখ্যালঘু ভোটারদের দিকে বিশেষ নজর দিচ্ছে। প্রথম দফার প্রার্থী তালিকায় একাধিক সংখ্যালঘু মুখ রয়েছে। অসম তৃণমূলের সভানেত্রী সুস্মিতা দেব জানিয়েছেন, প্রাথমিকভাবে 51টি আসনে লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এমন কোনো কেন্দ্রে প্রার্থী দেওয়া হবে না যাতে বিজেপির সুবিধা হয়। প্রয়োজনে আসন সংখ্যা কমানো হতে পারে। কেন্দ্রীয় বাহিনী এসে আমাদের বুথ প্রেসিডেন্টকে চমকাচ্ছে, ক্ষোভ উগরে দিলেন বিজেপি প্রার্থী। সিউড়ির রবীন্দ্রপল্লীতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখালেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। বিজেপির অভিযোগ, রুট মার্চের সময় তাদের বুথ সভাপতির বাড়িতে গিয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হুমকি দিয়েছে, যা ঘিরে উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় পাল্টা অভিযোগ করেন, বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে নিজেদের দলের কর্মী হিসেবে ভাবছে এবং নিরপেক্ষভাবে কাজ না করলেই আপত্তি তুলছে। তিনি বলেন, বিজেপির ধারণা পুলিশ তাদের নির্দেশ মতো কাজ করবে, তবে মানুষ এর জবাব দেবে। অন্যদিকে জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেন, 16 নম্বর ওয়ার্ডে তাদের বুথ সভাপতিকে কেন্দ্রীয় বাহিনী চমকাতে গেলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান এবং বিষয়টি নির্বাচন পর্যবেক্ষক ও থানায় অভিযোগ করেন। তিনি প্রশ্ন তোলেন, তৃণমূল যা পারছে না তা কি পুলিশ করছে? উল্লেখ্য, সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে সিআরপিএফ জওয়ানদের ক্যারাম খেলার ভিডিও ভাইরাল হওয়ায় নির্বাচন কমিশন 3 জন জওয়ানকে সাসপেন্ড করেছে, যা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। অভিষেকের মা ছুটে এসে বলল, দিদি 500 টাকা দেবে। লক্ষ্মীর ভান্ডারের কথা যেভাবে মাথায় এলো মমতা, রাজনীতির ময়দানে জননেত্রী হলেও মঞ্চে দাঁড়ালে ঘরের মেয়ের মতো সহজ হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্গার নির্বাচনী জনসভায় তিনি সেই চেনা ভঙ্গিতেই মহিলাদের আবেগকে ছুঁতে চেয়েছেন। ভোটার তালিকা থেকে মহিলাদের নাম বেশি বাদ যাওয়ার অভিযোগ তুলে তিনি বিষয়টিকে গুরুত্ব দেন এবং তার মোকাবিলায় ঘরোয়া উদাহরণ সামনে আনেন। নোটবন্দির সময়কার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সেই সিদ্ধান্ত সাধারণ মানুষের, বিশেষ করে মা বোনেদের সঞ্চয়ে বড় আঘাত করেছিল। অভিষেকের মায়ের উদাহরণ দিয়ে তিনি বোঝান, দৈনন্দিন খরচের জন্য ছোট সঞ্চয় কতটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি বেঙ্গালুরুতে থাকা এক মেয়ের গল্পের মাধ্যমে দেখান সামান্য সঞ্চয়ও পরিবারের জন্য কতটা মূল্যবান হতে পারে। এই প্রেক্ষিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা উল্লেখ করে তিনি জানান,
মহিলাদের আর্থিক সুরক্ষার জন্যই এই উদ্যোগ। বর্তমানে এই প্রকল্পে ভাতা বৃদ্ধি করে সাধারণ মহিলাদের জন্য 1500 টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য 1700 টাকা করা হয়েছে। পর্যবেক্ষকদের মতে নোটবন্দি স্মৃতি ও এই ধরনের প্রকল্পের সুবিধাকে মিলিয়ে ভোটারদের বিশেষ করে মহিলাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার কেন করেছিলাম জানেন মা বোনেরা? নোটবন্দির সময় আমি দেখেছিলাম, যখন নোটবন্দি হলো আমার কাছে অভিষেকের মা ছুটে এলো, আমার কাছে থাকে, বললো দিদি দিদি আমাকে 500টা টাকা দেবে। আমি বললাম কেন? বল সব টাকা তো জমা করে দিতে হবে, এই টাকা তো চলবে না। তাহলে আমি বাজার করব কি করে? একটি মেয়ে কালো পতাকা সুকান্তকে দেখলাম তো কার কত দম। বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারকে কেন্দ্র করে দিন দিন রাজনৈতিক উত্তাপ বাড়ছে। স্লোগান পাল্টা স্লোগানের পাশাপাশি বাড়ছে পারস্পরিক আক্রমণ। দিনহাটায় বিজেপি প্রার্থীর প্রচারে সুকান্ত মজুমদারকে কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। প্রান্তিক বাজারে তাকে কালো পতাকা দেখানোর অভিযোগ তোলা হয় তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় সুকান্ত মজুমদার তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে কটাক্ষ করেন। পাশাপাশি তিনি উদয়ন গুহর আগের হুমকি প্রসঙ্গ টেনে নিজের উপস্থিতির কথা উল্লেখ করেন। অন্যদিকে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ পাল্টা জবাবে সুকান্তের ভাষা সমালোচনা করেন এবং দাবি করেন যারা কালো পতাকা দেখিয়েছেন তারা তৃণমূলের কেউ নন। তিনি আরো বলেন আগে আসার সাহস না থাকলেও এখন কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিনি এলাকায় আসছেন। ইডির হানায় বিপুল উদ্ধার। ব্যবসায়ীর বাড়ি থেকে 1,20,00,000 নগদ। আর্থিক প্রতারণার অভিযোগে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বড় সাফল্য পেয়েছে ইডি। বালিগঞ্জ, কসবা সহ মোট 6টি স্থানে অভিযান চালানো হয়। এই তল্লাশিতে বেহালার ব্যবসায়ী জে.এস. কামদারির বাড়ি থেকে 1,20,00,000 টাকা নগদ উদ্ধার হয়েছে এবং সোনা পাপ্পুর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র মিলেছে। বুধবার সকালে বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডে শান এন্টারপ্রাইজের অফিসে অভিযান চালায় ইডি। নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত এই সংস্থার বিরুদ্ধে কয়েক কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। একই সঙ্গে সোনা পাপ্পুর বাড়িতেও তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা করছে তদন্তকারীরা। অভিযোগ তার মাধ্যমে একাধিক প্রভাবশালীর কাছে টাকা পৌঁছাতো এবং নির্মাণ ব্যবসার সিন্ডিকেটের সঙ্গে তার যোগ রয়েছে। এছাড়া কাকুলিয়া রোডে তার ব্যবসায়িক অংশীদার রাহুল দাসের বাড়িতেও তল্লাশি চালানো হয়। সোনা পাপ্পুর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে এবং সেই টাকা প্রোটেকশন মানি হিসেবে বিভিন্ন প্রভাবশালীর কাছে যেত বলেও দাবি। এই সমস্ত আর্থিক লেনদেনের উৎস ও ব্যবহার খতিয়ে দেখতে ইডির এই অভিযান। ভবানীপুরে জিতবে যে মুখ্যমন্ত্রী হবে সে, প্রচারে ঝড় তুলল বিজেপি। শুভেন্দুই কি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখেই প্রচার চালালেও ভবানীপুরে ভিন্ন চিত্র দেখা গেল। সেখানে বিজেপির প্রচারে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করার পক্ষে সরাসরি সওয়াল শোনা যায়। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী শুভেন্দু, যেখানে তার মুখোমুখি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভবানীপুরে শুভেন্দুর আগমনের আগে বিজেপির প্রচারে মাইকে ঘোষণা করা হয় ভবানীপুরে জিতবে যে মুখ্যমন্ত্রী হবে সে। একই সঙ্গে প্রচারকরা মানুষকে আহ্বান জানান শুভেন্দুকে আশীর্বাদ করে নবান্নে পাঠানোর জন্য। এতে স্পষ্ট ইঙ্গিত মিলেছে তাকেই মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। যদিও বিজেপি শীর্ষ নেতৃত্ব এখনো মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী নিয়ে স্পষ্ট অবস্থান নেয়নি। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বা প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ কেউ এই বিষয়ে নিশ্চিত কিছু বলেননি। দিলীপ ঘোষ জানান কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নেয়। তবুও ভবানীপুরের প্রচারে শুভেন্দুকে ঘিরে মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনা আরও জোরালো হয়েছে। ফের প্রকাশ্যে রাম বাম আতাত। বিজেপি প্রার্থীকে বাড়িতে বসিয়ে চা মিষ্টি খাওয়ালেন সিপিএম নেতা। বনগাঁ উত্তর কেন্দ্রে ফের রাম বাম আতাতের অভিযোগ সামনে এসেছে। বিজেপি প্রার্থী অশোক কীর্তানিয়া প্রচারের সময় সিপিএম এর প্রাক্তন বিধায়ক পঙ্কজ ঘোষের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। অসুস্থ পঙ্কজের খোঁজ নেন এবং সেখানে বসে চা মিষ্টি খান। দুজনের মধ্যে কিছুক্ষণ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। যদিও অশোক ও পঙ্কজ উভয়ে এই ঘটনাকে রাজনৈতিক সৌজন্য হিসেবেই ব্যাখ্যা করেছেন। অশোক কীর্তানিয়া জানান প্রচারের সময় তিনি পঙ্কজ ঘোষের আশীর্বাদ নিতে গিয়েছিলেন এবং বনগাঁ ও রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পঙ্কজ ঘোষও বলেন প্রার্থীরা ভোটের সময় আশীর্বাদ চাইতে যেতে পারেন, তবে বিজেপির সঙ্গে তাদের নীতিগত লড়াই রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে জানিয়েছে ফের রাম ও বামের আতাতের ছবি প্রকাশ্যে এসেছে। বনগাঁ উত্তরে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস দাবি করেন বিজেপির ভরাডুবির আশঙ্কায় সিপিএম নেতাদের সমর্থন চাইছে, তবে এতে কোনো লাভ হবে না। ভোটের ময়দানে সৌজন্যের নজির। সিপিএম প্রার্থীকে দেখেই এগিয়ে গেলেন তৃণমূলের সমীর। রাজনীতিতে অসৌজন্যের ছবি বারবার সামনে এলেও সৌজন্য যে একেবারেই হারিয়ে যায়নি তার নজির দেখা গেল হুগলির পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে। তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী নির্বাচনী প্রচারের সময় সিপিএম প্রার্থী আমজাদ হোসেনকে দেখে গাড়ি থামিয়ে এগিয়ে যান। আমজাদও তাকে দাদা বলে সম্বোধন করেন। দুজনেই একে অপরের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং কিছুক্ষণ কথাবার্তাও বলেন। এই দৃশ্যে এলাকার বাসিন্দারা মুগ্ধ এবং মুহূর্তে ক্যামেরাবন্দী হয়ে সমাজ মাধ্যমে তা ভাইরাল হয়। সমীর চক্রবর্তী জানান বিধানসভায় কাজের সূত্রে আমজাদ হোসেনের সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে, তাই বাংলার সংস্কৃতি মেনেই সৌজন্য বিনিময় করেছেন। অন্যদিকে আমজাদ বলেন রাজনৈতিক মতভেদ থাকলেও ভদ্রতা বজায় রাখা উচিত এবং বয়সে বড় হওয়ায় তিনি সমীরকে দাদা বলে ডেকেছেন। উল্লেখ্য
দুই নেতা বিভিন্ন রাজনৈতিক শিবিরের হলেও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। অতীতে উভয়ই নিজেদের কেন্দ্রে জয়ী হয়েছেন। আসন্ন নির্বাচনে আবারও মুখোমুখি হলেও তাদের এই সৌজন্যমূলক আচরণ নজর কেড়েছে। একবার নয় দুবার তৃণমূল প্রার্থী তন্ময়ের গাড়ি থামিয়ে চলল তল্লাশি। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে নাকা চেকিং জোরদার হয়। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের গাড়িতেও তল্লাশি চালানো হয়। বুধবার সকালে কলকাতা থেকে প্রচারে যাওয়ার পথে সিঙ্গুরের ঝাঁকারি এলাকায় প্রথমে তার গাড়ি থামিয়ে ডিকি খুলে তল্লাশি করা হয়। এরপর 1 ঘন্টার মধ্যে চাপাদানি এলাকার চাপ সরাতেও আবার তার গাড়ি দাঁড় করিয়ে একইভাবে তল্লাশি চালানো হয়। তন্ময় ঘোষ অভিযোগ করেন, শুধুমাত্র তার গাড়িকেই বারবার টার্গেট করা হচ্ছে এবং এক আধিকারিক তার সঙ্গে খারাপ ব্যবহারও করেছেন। তার দাবি, বিজেপির ভয়ে কমিশনের সাহায্য নিচ্ছে এবং এই তল্লাশি উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, অন্য গাড়ি সহজে চলে গেলেও তার গাড়ি বারবার থামানোয় প্রচারে দেরি হচ্ছে। অন্যদিকে বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য এই অভিযোগ খারিজ করে বলেন, নির্বাচন কমিশন ও বিজেপি আলাদা এবং পুলিশ নিজেদের দায়িত্ব অনুযায়ী কাজ করছে। তার মতে, আগে পুলিশ তৃণমূলের নির্দেশে চলতো, এখন নিরপেক্ষভাবে কাজ করছে। ভোটার তালিকায় বিজেপি শাসিত রাজ্যের অনুপ্রবেশ, সজাগ তৃণমূল। কমিশনকে কড়া বার্তা ব্রাত্য বসু ও ডেরেকের। বিহার ও মহারাষ্ট্র সহ বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে ভুয়ো ভোটার এনে বাংলায় নির্বাচনে প্রভাব ফেলতে চাওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। কলকাতায় সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু ও ডেরেক ও ব্রায়ান জানান, নির্বাচন কমিশন নিষ্ক্রিয় থাকলেও তৃণমূলের কর্মীরা ভোটার তালিকার প্রতিটি নাম খতিয়ে দেখছেন এবং জালিয়াত ভোটারদের তথ্য আন্তর্জাতিক স্তরে প্রকাশ করা হবে। তৃণমূলের দাবি, এই কারচুপি নতুন নয়। 2025 সালের ফেব্রুয়ারিতে নেতাজি ইন্ডোরে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সতর্ক করেছিলেন। বর্তমানে বিজেপির আনা ফর্ম 6 নিয়ে সুপ্রিম কোর্টে আইনি লড়াই চালাচ্ছে রাজ্য সরকার। পাশাপাশি সাংগঠনিক স্তরেও কড়া নজরদারি চালানো হচ্ছে। ডেরেক ও ব্রায়ান বিহারের কিছু ভোটারের নথি তুলে ধরে অভিযোগের পক্ষে প্রমাণ দেখান। ব্রাত্য বসু বলেন, নির্বাচন কমিশনের কাজ তৃণমূলকে করতে হচ্ছে এবং বিজেপি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মতো বাংলাতেও একই কৌশল প্রয়োগ করছে। তৃণমূল স্পষ্ট জানিয়েছে, এই পরিস্থিতির বিরুদ্ধে তারা সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাবে এবং বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরবে। ভোটের মুখে ট্রেনে কারি কারি টাকা সোনার গয়না উদ্ধার। রেল পুলিশের কড়া নজরদারিতে আটক 1। ভোটের আগে বেআইনি অর্থ ও অস্ত্র পাচার রুখতে রেল পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে এবং তাতেই প্রতিদিন দূরপাল্লার ট্রেন থেকে নগদ ও গয়না উদ্ধার হচ্ছে। মঙ্গলবার বামনগাছি আরপিএফ এক ব্যক্তির কাছ থেকে 23 লক্ষ টাকা এবং 110 গ্রাম সোনার গয়না বাজেয়াপ্ত করে, যার মূল্য প্রায় 15 লক্ষ টাকার বেশি। নথি দেখাতে না পারায় ওই ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশিতে উদ্ধার হওয়া সোনার উৎস ও গন্তব্য সম্পর্কে কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি। একই দিনে সাঁইথিয়া স্টেশনেও তল্লাশিতে প্রায় 5 লক্ষ টাকা নগদ এবং 289 গ্রাম সোনার গহনা উদ্ধার হয়। সব মিলিয়ে সেখান থেকে প্রায় 45 লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের কড়া নির্দেশের পর রেল পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে, যার ফলে একাধিক স্টেশন ও ট্রেন থেকে বিপুল পরিমাণে বেআইনি অর্থ উদ্ধার হচ্ছে এবং ঘটনাগুলি থেকে স্পষ্ট, রাজ্যে বেআইনি অর্থ প্রবেশের চেষ্টা চলছে এবং তা রুখতে প্রশাসন সক্রিয় ভূমিকা নিচ্ছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেল।